হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা। আজকে নিয়ে চলে এসেছি একটা থিওরি ক্লাস। আর অনেকের রিকোয়েস্টে আমার এই থিওরি ক্লাসটা নেওয়া, তাই স্টার্ট করা যাক। আজকে আমরা দেখে নেব একটু লিভার অ্যান্ড প্যানক্রিয়াটিক ডিজিজের ব্যাপারে। দেখো, প্রথমেই ফাংশনস অফ লিভারটা একটু দেখে নিই। কী বলছে না, দ্য লিভার ইজ দ্য লার্জেস্ট gland of the body, প্রায় 1.5 kg, performing vital metabolic, synthetic and detoxifying roles। ঠিক আছে, লিভার আমাদের লার্জেস্ট অর্গান, আমরা সবাই জানি, প্রায় 1.5 কেজির মতন তার ওজন, এবং ভেরিয়াস মেটাবলিক, সিনথেটিক অ্যান্ড ডিটক্সিফাইং রোলস প্লে করে। মোর দ্যান থাউজেন্ডস মেটাবলিজমে কিন্তু লিভারের ফাংশন আছে। ঠিক আছে, প্রথমেই আমরা দেখব মেটাবলিক ফাংশন কি কি। না, কার্বোহাইড্রেট মেটাবলিজমের দেখো গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, মেনটেনিং অফ ব্লাড গ্লুকোজ, এইগুলো কিন্তু সব লিভারের ফাংশন। প্রোটিন মেটাবলিজমে কি প্লাজমা প্রোটিন সিনথেসিস করা, যেরকম অ্যালবুমিন, ক্লটিং ফ্যাক্টর, ট্রান্সফেরিন, তার সাথে সাথে কি ট্রান্সঅ্যামাইনেশন করা, ডিঅ্যামাইনেশন, ইউরিয়া ফর্মেশন, সব কিন্তু লিভারেই হয়। নেক্সট, লিপিড মেটাবলিজমে দেখো সিনথেসিস অ্যান্ড অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড লিভার করে, লিপোপ্রোটিনস লিভার তৈরি করে, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড সবকে তৈরি করে, সব হলো লিভারের মেটাবলিজম ফাংশন। নেক্সট হচ্ছে সিনথেটিক ফাংশন। লিভার কি সিনথেসাইজ করে? বাইল প্রডিউস করে, যার মধ্যে বাইল সল্টস থাকে, যেটা ফ্যাট ডাইজেশন আর অ্যাবজর্পশনে সাহায্য করে। এর সাথে সাথে অ্যালবুমিন সিনথেসিস করে, ক্লটিং ফ্যাক্টর 1,7,9,10 ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস করে, রাইবোফ্লাভিন সিনথেসিস করে, আর ক্যারিয়ার আর ট্রান্সপোর্ট প্রোটিন অফ ভিটামিন এ, ই আর B12। নেক্সট হচ্ছে স্টোরেজ ফাংশনস কি, গ্লাইকোজেন স্টোর করে, আয়রন স্টোর করে, কপার, ফ্যাট সলিউবল ভিটামিনস লাইক ADEK আর ভিটামিন B12 হলো স্টোর করে লিভার। ডিটক্সিফাইং ফাংশন কি না, ডিটক্সিফাইস অ্যামোনিয়া টু ইউরিয়া, ইনঅ্যাক্টিভেশন অফ হরমোনস লাইক স্টেরয়েডস, থাইরয়েড, ইনসুলিন, এগুলো লিভারে হয়। ডিটক্সিফাইস ড্রাগস অ্যান্ড টক্সিনস ভায়া মাইক্রোসোমাল এনজাইমস। ঠিক আছে, মাইক্রোসোমাল এনজাইমস দিয়ে যেই ড্রাগস আর টক্সিনস আসে সেগুলোকেও ডিটক্সিফাই। এছাড়া কি এক্সক্রিটরি ফাংশন কি আছে, এক্সক্রিটস বিলিরুবিন ইন বাইল, রিমুভস মেটাবলাইটস, ড্রাগস অ্যান্ড টক্সিনস। লিভারের কিন্তু ডিটক্সিফাইং ফাংশনও কিন্তু আছে। ইনফ্যাক্ট লিভারকে আমরা বডির ডিটক্সিফাইং অর্গান হিসেবেও জানি। ফার্স্ট ডিজিজ আমরা যেটা দেখব সেটা হলো জন্ডিস। ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন হয়, স্ক্লেরা অ্যান্ড মিউকাস মেমব্রেন হয়, ডিউ টু এলিভেটেড বিলিরুবিন গ্রেটার দ্যান 2 mg/dl ইন ব্লাড। 2 mg/dl ব্লাডে থেকে বেশি যদি ব্লাডে বিলিরুবিন হয়ে যায় তখন জন্ডিস হয়, যার জন্যে স্কিন কালার, মিউকাস মেমব্রেন সব কিছু ইয়েলো হয়। ঠিক আছে, নর্মাল সিরাম বিলিরুবিন রেশিও কি 0.2 থেকে 0.12, সেটা 2 এর বেশি হয়ে যায়, তখনই জন্ডিস হয়। জন্ডিস কি সাধারণত 3 টাইপসের, সেগুলো কি না, প্রথমে বলছে প্রি হেপাটিক জন্ডিস বা হেমোলাইটিক জন্ডিসও সেটাকে বলে। এটা কিসের জন্য হয়? ডিউ টু এক্সেসিভ আরবিসি ব্রেকডাউন, এবং এই এক্সেসিভ আরবিসি ব্রেকডাউনে কি হয় না, ইনক্রিজ অফ আনকনজুগেটেড বাইল বডিতে বেড়ে যায়, যার ফলে আনকনজুগেটেড বিলিরুবিন বডিতে বেড়ে যায়, ফলে জন্ডিস হয়। কজ কি, হেমোলাইটিক অ্যানিমিয়া, ম্যালেরিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, এইগুলো হলো এই প্রি হেপাটিক জন্ডিসের কারণ। ফিচার কি, ডার্ক স্টুল হয়, নো বিলিরুবিন ইন ইউরিন, ইউরিনে কোনো বিলিরুবিন থাকে না, ইউরোবিলিনোজেন শরীরে কিন্তু বেশি থাকে। নেক্সট হচ্ছে হেপাটিক জন্ডিস বা হেপাটোসেলুলার জন্ডিসও এটাকে বলে।
ডিউ টু লিভার সেল ড্যামেজে এটা হয় ইম্পেয়ার্ড ইনটেক অফ কনজুগেশন অ্যান্ড অর এক্সক্রিশন। এর ক্ষেত্রে কি হয়, লিভার যেই বিলিরুবিনটা সেটাকে নিয়ে কনজুগেট করতে পারে না বা ম্যাচিওর করতে পারে না, যার জন্যে ব্লাডে বিলিরুবিনটা বেশি এক্সেস রয়ে যায়। কজ কি এর, হেপাটাইটিস, সিরোসিস, ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি বা লিভারে যে কোনো ডিজিজের জন্য কিন্তু এই হেপাটিক জন্ডিসটা হয়। ফিচার কি, মিক্সড একটা ফিচার, কনজুগেটেড অ্যান্ড মিক্সড কনজুগেটেড অ্যান্ড আনকনজুগেটেড বিলিরুবিনের একটা মিক্সচার থাকে বডিতে। ডার্ক ইউরিন হয় এর, পেল কালারের স্টুল হয় সামটাইমস। নেক্সট হচ্ছে পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস। এটা কিসের জন্য হয় না, অবস্ট্রাকশন অফ বাইল ফ্লো। কজ কি না, গল ব্লাডার স্টোন, কার্সিনোমা অফ দ্য হেড অফ প্যাঙ্ক্রিয়াসের হেডে যদি কার্সিনোমা হয়, তারপর কি বাইলেরি অ্যাট্রিসিয়া যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই অবস্ট্রাকটিভ জন্ডিসটা হয়। কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় শরীরে, ক্লে কালারের স্টুল হয়, আর কি হয়, ডার্ক ইউরিন, ইচিং ডিউ টু বাইল সল্ট। তাহলে 3 ধরনের জন্ডিস হয়। একটা হলো প্রি হেপাটিক, যেটা লিভারে ঢোকার আগেই প্রবলেম হচ্ছে কি না, আরবিসি বেশি ভাঙছে, যার জন্য বিলিরুবিন বেশি প্রডিউস হচ্ছে। নেক্সট হচ্ছে হেপাটিক জন্ডিস, যেটা লিভারের প্রবলেমের জন্য বিলিরুবিনকে কনজুগেট করতে পারছে না বলে হচ্ছে। আর লাস্ট হচ্ছে পোস্ট হেপাটিক, যেখানে বাইলটা ফ্লো করতে পারছে না, সেই জন্য হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে ডায়াগনোসিস কি না, সিরাম অ্যালবুমিনই হলো, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট দুভাবেই হলো এর ডায়াগনোসিস। এর সাথে সাথে কি এলটি, এএসটি, ঠিক আছে, হেপাটোসেলুলার ড্যামেজ হচ্ছে কি না বোঝায়। তারপরে কি এএলপি, জিজিটি, এগুলো কি কোলেলিথিয়াসিস আছে, কোলেস্ট্যাটসিস আছে কিনা বোঝায়, মানে বাইল অবস্ট্রাকশনস আছে কিনা সেটা বোঝায়। এর সাথে সাথে ইউরিন টেস্ট কি করতে হয় না, বাইল সল্ট বা বাইল পিগমেন্ট ইউরিনে আছে কি, ইউরোবিলিনোজেন আছে কি, এগুলো ইউরিয়াতে দেখা যায়। ইমেজিং কি না, আলট্রাসাউন্ড, সিটি, এমআরসিপি, এগুলোতেও বোঝা যায় যে কোনো রকম অবস্ট্রাকশনস আছে কি না বাইল ফ্লোতে। নেক্সট হচ্ছে টাইপস স্পেসিফাইড ডায়েট। এই যে 3 ধরনের জন্ডিস, এই 3 ধরনের জন্ডিসের স্পেসিফিক কী রকম ডায়েট হওয়া উচিত। ফার্স্টেই দেখো, ইনফেক্টিভ বা হেপাটিক জন্ডিসের যেটা, সে ডায়েট কেমন হওয়া উচিত, ইজি ডাইজেস্টেবল সফট ডায়েট দিতে হবে, যার হাই কার্বস থাকবে, যেরকম রাইস, ব্রেড, ফ্রুট, জুস এক্সেট্রা। মডারেট প্রোটিন দিতে হবে, মিল্ক, কার্ড, পালস, এগস। মডারেট ফ্যাট দিতে হবে, MCT oils like coconut oil, butter in small amounts preferable, fresh fruits, vegetables, soups, glucose drinks। ঠিক আছে, তাহলে হেপাটিক জন্ডিসে হলো আমাদের সফট খাবার দিতে হবে, ইজিলি ডাইজেস্টেবল, হাই কার্ব, মডারেট প্রোটিন, মডারেট ফ্যাট উইথ MCT অয়েল। নেক্সট হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসে কেমন খাবার দিতে হবে, সিন্স বাইল ফ্লো ইজ ইম্পেয়ার্ড, ফ্যাট অ্যাবজর্পশন ইজ পুয়ার। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে যেহেতু বাইল ফ্লোটা অবস্ট্রাকটিভ জন্ডিসে ক্ষতিগ্রস্ত হয়, ওই যে কিন্তু ফ্যাট অ্যাবজর্পশন কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসে খুব কম হয়, যার জন্যে লো ফ্যাট দিতে হবে with MCT oil, supplementation of fat soluble vitamin like ADE কে কিন্তু দিতে হবে। তাহলে কি হেপাটিক জন্ডিসে আমরা কি দেখলাম, মডারেট ফ্যাট দিতে হয়, কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসে লো ফ্যাট দিতে হয়। থার্ড টাইপ হচ্ছে হেমোলাইটিক জন্ডিস, যেটা মানে প্রি হেপাটিক জন্ডিস। সেই ক্ষেত্রে কি হাই প্রোটিন ডায়েট টু সাপোর্ট হোমোগ্লোবিন সিনথেসিস। এখানে কিন্তু হেপাটিক ডায়েট, হাই প্রোটিন ডায়েট দিতে হবে, যাতে হেমোগ্লোবিনের সিনথেসিসটা হয়। ঠিক আছে, হেমোগ্লোবিন কি একটা মেটাল প্রোটিন, তো প্রোটিনটা যদি শরীরে কম থাকে তাহলে হেমোগ্লোবিন সিনথেসিস হবে না, তাই
প্রোটিনটা বেশি দিতে হবে, আয়রন রিচ ফুড দিতে হবে, কারণ সেম হিমের আরেকটা কম্পাউন্ড হলো আয়রন, যেরকম গ্রিন লিফি ভেজিটেবলস, জ্যাগরি, মিট, বিনস, তার সাথে সাথে কি ফলিক অ্যাসিড আর B12 সাপ্লিমেন্টেশনও দিতে হয়, কারণ পেশেন্ট হেমোলাইসিসের জন্য কিন্তু অ্যানিমিক হয়ে যায়। শুধুমাত্র যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় তা নয়, ফলিক অ্যাসিড আর B12 সাপ্লিমেন্টেশন দরকার হয় যাতে অ্যানিমিক প্রভাবটা কমানো যায়। নেক্সট হচ্ছে আমরা যেই ডিজিজটা পড়ব সেটা হলো ইনফেক্টিভ হেপাটাইটিস। জন্ডিসের পর ইনফেক্টিভ হেপাটাইটিস কি না? ইনফেক্টিভ হেপাটাইটিস রেফার্স টু ইনফ্লামেশন অফ লিভার কজড বাই হেপাটোট্রপিক ভাইরাসেস। হেপাটোট্রপিক ভাইরাসের জন্য লিভারে যদি ইনফ্লামেশন বা লিভার ফুলে যাওয়া হয় সেটা হলো ইনফেক্টিভ হেপাটাইটিস। এই হেপাটোট্রপিক ভাইরাসেসগুলো কি? HAV, HBV, HCV, HDV আর HEV, মানে হলো হেপাটাইটিস A ভাইরাস, B ভাইরাস, C ভাইরাস, D আর E ভাইরাস, লিডিং টু ইম্পেয়ার্ড লিভার ফাংশন। এবং এই ভাইরাসগুলো কী করে? ইনফেকশন করে লিভার ফাংশনকে ইম্পেয়ার করে। ইট ইজ অ্যান অ্যাকিউট কন্ডিশন, এটা একটা অ্যাকিউট কন্ডিশন। দো সাম ফর্মস মে বিকাম ক্রনিক, কিন্তু কিছু কিছু কন্ডিশন কিন্তু ক্রনিক বা দীর্ঘমেয়াদী হয়, স্পেশালি হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি ভাইরাস থেকে যেই হেপাটাইটিসটা হয়। নেক্সট হচ্ছে এর কজেটিভ ইটিওলজি প্লাস কজেটিভ এজেন্ট কি সেটা আমরা দেখে নিই। হেপাটাইটিস এ ভাইরাস দেখো, এটা হলো একটা RNA ভাইরাস, মানে আর এর কজিং এজেন্ট কি না? এ ফিকাল ওরাল রুট দিয়ে একে অপরের শরীরে ট্রান্সফার হয় এবং এ সেলফ লিমিটিং ভাইরাস। নেক্সট হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, এ হলো একটা DNA ভাইরাস, ব্লাড আর বডি ফ্লুইডের মধ্যে দিয়ে ট্রান্সফার হয়, মে কজ ক্রনিক লিভার ডিজিজ। আমরা এখনই পড়লাম কি বি আর সি ক্রনিক ডিজিজ কজ করে, তাই তো? নেক্সট হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস, এইটাও একটা RNA ভাইরাস, মেনলি প্যারেন্টারাল ভাইরাস, হাইলি ক্রনিসাইটি, মানে এ হলো প্যারেন্ট ভাইরাস। মেন ভাইরাস হলো ভাইরাল হেপাটাইটিসের প্যারেন্ট ভাইরাস হলো এই হেপাটাইটিস সি ভাইরাসটা, এও কিন্তু ক্রনিক ইলনেসই ফর্ম করে। হেপাটাইটিস ডি দেখো কেমন, ডিফেক্টিভ RNA ভাইরাস, ঠিক আছে? এ রিকোয়ার্স HBV ইনফেকশন। এই হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশন থাকলে তখনই হেপাটাইটিস ডি মানুষকে আক্রান্ত করতে পারবে, তাছাড়া কিন্তু নিজের থেকে সে হেপাটাইটিস ডি তৈরি করতে পারে না শরীরে। লাস্ট কি? হেপাটাইটিস ই ভাইরাস, যেটা এটা হলো একটা RNA ভাইরাস, এ ফিকাল ওরাল রুট দিয়ে যায়, সিমিলার টু হেপাটাইটিস এ, কমনলি কন্টামিনেটেড উইথ ওয়াটার। কন্টামিনেটেড ওয়াটার দিয়ে কিন্তু মেনলি পাস করে। এইটা কিন্তু সিভিয়ার ইন প্রেগনেন্সিতে কিন্তু হেপাটাইটিস ই বেশি হয়। তাহলে আমরা কি দেখলাম? হেপাটাইটিস এ RNA ভাইরাস, ফিকাল ওরাল রুট দিয়ে যায়, সেলফ লিমিটিং একটা ভাইরাস। হেপাটাইটিস বি কি? DNA ভাইরাস, এ ব্লাড আর বডি ফ্লুইড দিয়ে ট্রান্সফার হয়, ক্রনিক। হেপাটাইটিস সি ভাইরাস হলো RNA ভাইরাস, এ হলো প্যারেন্ট ভাইরাস, এও ক্রনিক। হেপাটাইটিস ডি ভাইরাসটা ডিফেক্টিভ RNA ভাইরাস, এ কিন্তু নিজের থেকে হতে পারে না। হেপাটাইটিস বি যদি থাকে শরীরে তবেই এ ইনফেক্ট করতে পারে। আর হেপাটাইটিস ই হলো RNA ভাইরাস, এও ফিকাল ওরাল রুট দিয়ে পাস করে এবং মেনলি কন্টামিনেটেড ওয়াটার দিয়ে পাস করে। তার সাথে সাথে এটা প্রেগনেন্সিতে খুব সিভিয়ার কন্ডিশন হয়ে যায়। নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স কী কী হেপাটাইটিসের। তো দেখো, ফার্স্ট ফেজ হলো প্রোড্রোমাল ফেজ, বা প্রোড্রোমাল মানে কি? আর্লি ফেজ। আর্লি ফেজে কি ক্লিনিক্যাল সিমটমস দেখা যায়? ফিভার, ম্যালেইস, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, জয়েন্ট পেনস। এরপরে কি হয়? ইকটেরিক ফেজ। হোয়াট ইজ ইকটেরিক ফেজ? মানে জন্ডিস
ইকটেরিক ওয়ার্ডটা সাধারণত জন্ডিসের সাথে রিলেটেড, তো যেই সময় জন্ডিসটা প্রখর হয় হেপাটাইটিসে সেটা হলো ইকটেরিক ফেজ। সেখানে কি দেখা যায়, জন্ডিস হচ্ছে, ডার্ক ইউরিন হচ্ছে, ক্লে কালারের স্টুল হচ্ছে, হেপাটোমেগালি হচ্ছে, আর প্লুরাইটিস হচ্ছে। নেক্সট হচ্ছে কি না, থার্ড ফেজ হলো কনভালসেন্ট ফেজ। হোয়াট ইজ কনভালসেন্ট ফেজ? মানে রিকভারি ফেজ। গ্র্যাজুয়ালি রিকভার ফর অ্যাপাটাইট অ্যান্ড এনার্জি। আস্তে আস্তে রিকভারি করে, অ্যাপাটাইট ফিরে আসে, এনার্জি ফিরে আসে। কমপ্লিকেশনস কি না, ফালমিনেন্ট হেপাটিক ফেলিয়ার হয়, ক্রনিক হেপাটাইটিস হয়, স্পেশালি হেপাটাইটিস বি আর সি এর জন্য, সিরোসিস হয়, হেপাটিক কার্সিনোমাও হতে পারে। ঠিক আছে, যেটাকে আমরা হেপাটোসেলুলার কার্সিনোমা বলি। ডায়েটারি ম্যানেজমেন্ট কি না, এনার্জি অ্যাডিকুয়েট ক্যালোরি দিতে হবে 30 থেকে 35 কিলো ক্যালোরি পার কেজি পার ডে টু প্রিভেন্ট ক্যাটাবলিজম অফ প্রোটিন। প্রোটিনের ক্যাটাবলিজম আটকানোর জন্যে বেশি করে দিতে হবে প্রোটিন 1 to 1.2 আনলেস এনসেফ্যালোপ্যাথি রেস্ট্রিক্টেড। এনসেফ্যালোপ্যাথিতে রেস্ট্রিক্ট করে কি 0.6 থেকে 0.8 গ্রাম দিতে হবে প্রোটিন, না হলে এনসেফ্যালোপ্যাথি না থাকলে 1 to 1.2 দেওয়া যেতে পারে। ফ্যাটের ক্ষেত্রে কি না, মডারেট ফ্যাট দিতে হবে 25 to 30% অফ টোটাল ক্যালোরি। অ্যাভয়েড ফ্রাইড অয়েলি ফুডস ইফ পুয়ারলি টলারেবল। ঠিক আছে, ফ্রাইড অয়েলি ফুডস কি কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। আরেকটা কি, এমসিটি কিন্তু প্রেফারেবল। ঠিক আছে, যে কোনো হেপাটিক ডিজিজে। তারপরে কার্বোহাইড্রেট কি, মেজর সোর্স অফ এনার্জি, প্রায় 55 to 60% করতে হবে। ভিটামিনসের ক্ষেত্রে, মিনারেলসের ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স, সি, তারপরে পটাশিয়াম, জিঙ্ক সাপ্লিমেন্টেশন কিন্তু দরকার হয়। ফ্লুইডের ক্ষেত্রে অ্যাডিকুয়েট হাইড্রেশন দরকার। ওরাল রিহাইড্রেশন ইন কেস অফ ভমিটিং অ্যান্ড ডায়রিয়া। অতিরিক্ত ভমিটিং ডায়রিয়া থাকলে ওরাল রিহাইড্রেশন দিতে হবে। অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। স্পাইসি রিটেন ফুড অ্যাভয়েড করতে হবে। আর হেপাটোটক্সিন সাবস্টেন্স, যে কোনো ড্রাগস বলো, সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। আশা করি বোঝা গেল। নেক্সট হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিভেনশন। ডায়েটের সাথে সাথে কিছু মেডিকেল ম্যানেজমেন্ট আর প্রিভেনশনও দরকার, কারণ এটা কি একটা ইনফেক্টিভ ডিজিজ, তাই এর প্রিভেনশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেড রেস্ট ডিউরিং অ্যাকিউট ফেজ অবশ্যই। নশিয়া হলে অ্যান্টিএমিটিক্স, মানে যেই ওষুধগুলো নশিয়া কমায় সেইগুলো নিতে হবে। অ্যান্টিভাইরাল ড্রাগস নিতে হবে, কারণ এটা একটা কি ভাইরাল ইনফেকশন থেকে হয়। অ্যাভয়েড হেপাটোটক্সিন ড্রাগস। ঠিক আছে, হেপাটোটক্সিন ড্রাগস যেরকম প্যারাসিটামল ওভারডোজ কিন্তু করা যাবে না। তার সাথে সাথে অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। লিভার ফাংশন মনিটরিং অবশ্যই করতে হবে, স্পেশালি এসজিওটি, এসজিপিটি, বিলিরুবিন, পিটি, এই টেস্টগুলো কিন্তু সবসময় মনিটর করতে হবে। আর প্রিভেনশনের জন্য কি করতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, স্যানিটেশন মেনটেন করতে হবে, স্পেশালি হেপাটাইটিস এ আর ই ভাইরাসের জন্য, কারণ এটা কি ফিকাল ওরাল রুট দিয়ে পাস হয়। তাই হাত আমরা যদি স্যানিটাইজড না থাকি তাহলে কিন্তু এই দুটো ভাইরাসকে আটকানো যাবে না। সেফ ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, কার জন্য, হেপাটাইটিস বি আর সি এর জন্য, কারণ এগুলো কি না ব্লাড আর বডি ফ্লুইড দিয়ে ট্রান্সফিউটেড হয়। ভ্যাকসিনস নিতে হবে, হ্যাঁ, এফেক্টিভ ভ্যাকসিনস অ্যাভেলেবেল ফর হেপাটাইটিস এ অ্যান্ড বি ভাইরাস। হেপাটাইটিস এ আর হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনস কিন্তু অ্যাভেলেবেল, এবং সেটা কিন্তু সব মানুষের কম্পালসারি নেওয়া উচিত। নো ভ্যাকসিনস ফর হেপাটাইটিস সি আর হেপাটাইটিস ই, এটাও তার সাথে জেনে রাখা দরকার। হেপাটাইটিস সি আর হেপাটাইটিস ই এর কিন্তু কোনো রকম আমাদের কাছে ভ্যাকসিন নেই। আর তার সাথে সাথে কি প্রেগনেন্ট ওমেনদের জন্য কিন্তু হেপাটাইটিস বি এর স্ক্রিনিং কিন্তু অবশ্যই দরকার, কারণ বেবিও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এই হলো মেডিকেল ম্যানেজমেন্ট এবং প্রিভেনশন। ডায়েটের সাথে সাথে কী কী আমাদের মেডিকেলি ম্যানেজ করতে হবে, এবং অবশ্যই প্রিভেনশন, কারণ এটা একটা ইনফেক্টিভ রোগ।
নেক্সট হচ্ছে যেটা পড়বো আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। Non-alcoholic fatty liver disease is a spectrum of liver disorder characterized by excessive fat accumulation or steatosis in the liver greater than 5 to 10% of hepatocytes in individual who consume little or no alcohol. Non-alcoholic fatty liver disease হলো কি না এক ধরনের ব্রড স্পেকট্রাম ডিসঅর্ডার যেখানে এক্সেসিভ ফ্যাট জমে যায় হেপাটোসাইটসের মধ্যে বা লিভার সেলসের মধ্যে। কি কতটা ফ্যাট জমে? মোর দ্যান 5 থেকে 10% যেটা থাকা দরকার তার 5 থেকে 10% বেশি ফ্যাট সেলসগুলোতে থাকে, যেটাকে স্টিয়াটোসিস বলা হয়। ফ্যাট সেলের মধ্যে হেপাটিক সেলে ফ্যাট জমে যাওয়াকে। এবং এটা সাধারণত নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কেন বলা হয়? কারণ ইন্ডিভিজুয়ালের কিন্তু সাধারণত অ্যালকোহল ইনটেক না করা সত্ত্বেও এই রোগটা হয়। ইট রেঞ্জেস ফ্রম সিম্পল স্টিয়াটোসিস, বেনিঞ্জ ফ্যাট accumulation to non-alcoholic steatohepatitis to fibrosis, তারপর সিরোসিস, তারপরে হেপাটোসেলুলার কার্সিনোমা। দেখো তাহলে এইটা কিভাবে রোগটা কম থেকে বেশির দিকে ছড়িয়ে যাচ্ছে। প্রথমেই কি হচ্ছে না সিম্পল স্টিয়াটোসিস হচ্ছে, সেলসের মধ্যে ফ্যাট জমছে, যেটা একটা বেনিঞ্জ বা নন ম্যালিগনেন্ট ফর্ম, ঠিক আছে। সেইখান থেকে নন অ্যালকোহলিক হেপাটাইটিস হচ্ছে, যেখানে হেপাটাইটিস ডিউ টু ফ্যাট অ্যাকুমুলেশন। সেখান থেকে ফাইব্রোসিস হচ্ছে লিভারের, তারপর সিরোসিস বা স্কারিং অফ লিভার হচ্ছে, এবং সেখান থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা হয়ে যেতে পারে। তাহলে একটা বেনিঞ্জ বা নন ম্যালিগনেন্ট কন্ডিশন থেকে কিন্তু এটা ম্যালিগনেন্সিতে চলে যায় যদি না ট্রিটেড হয়। ইটিওলজি কি কজেস? প্রথমেই হলো ওবিসিটি, স্পেশালি সেন্ট্রাল আর ভিসারাল ওবিসিটি থাকলে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। ডায়াবেটিক্স টাইপ 2 DM থাকলে হতে পারে। ডিসলিপিডেমিয়া, হাই কোলেস্ট্রল আর লো HDL-এ কিন্তু এই চান্সেসটা বেশি থাকে। মেটাবলিক সিনড্রোম, স্পেশালি ইনসুলিন রেজিস্ট্যান্স যদি থাকে তাদের হতে পারে। সেডেন্টারি লাইফস্টাইল যদি কারোর হয় তাদের হতে পারে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS যদি থাকে, হাইপোথাইরয়েডিজম যদি থাকে, এবং সার্টেন ড্রাগস যেরকম কর্টিকোস্টেরয়েডস, ট্যামোক্সিফিন এক্সেট্রা এক্সেট্রা, এই ড্রাগসগুলোর জন্য হতে পারে। তাহলে এইগুলো হলো তোমার কজেস অফ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল ফিচার আর ডায়াগনোসিস কী করে করব। অফেন অ্যাসিমটোম্যাটিক, অধিকাংশ ক্ষেত্রে সিমটম দেখা যায় না। ডিটেক্টেড অন আল্ট্রাসাউন্ড অর লিভার ফাংশন টেস্ট, আল্ট্রাসাউন্ড করলে বা কখনো লিভার ফাংশন টেস্ট করলে তখনই বোঝা যায়। নন স্পেসিফিক কিছু কিছু সিমটম থাকে যেগুলোতে কিন্তু সাধারণত বোঝা যায় না যে লিভারে ডিজিজ বলেই হচ্ছে। সিমটমগুলো যেরকম ফ্যাটিক অনেক কারণেই হতে পারে, তাই এটাকে বোঝা যায় না। ম্যালেস, রাইট আপার কোয়াড্রেন্ট ডিসকমফর্ট, ডান দিকের পেটের উপরের ভাগে একটা অস্বস্তি ভাব, ঠিক আছে, এরকম। হেপাটোমেগালি ইন সাম পেশেন্ট, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে লিভারের সাইজ বেড়ে যায়। অ্যাডভান্স কেসে কি হয় না সিরোসিসের সাইন দেখা যায় যখন কার্সিনোমার দিকে অলরেডি এগিয়ে গেছে কন্ডিশন, ঠিক আছে। জন্ডিস, অ্যাসাইটিস, পেটে জল জমতে শুরু করে, ভিসারাল ব্লিডিং হতে থাকে ভিসারাল ফ্যাট থেকে, এবং এনসেফ্যালোপ্যাথি, নার্ভাল প্রবলেম হলে, হেপাটিক এনসেফ্যালোপ্যাথি যদি হয়, নিউরো প্রবলেমস হতে থাকে, তখন কিন্তু অ্যাডভান্স কেসে আমরা বুঝতে পারি যে এই রোগটা হয়ে থাকবে। এবারে কি বলছে, ল্যাবরেটরি টেস্ট কীতে আমরা বুঝতে পারবো যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে না। ALT আর AST হাই থাকবে। AST বাই ALT রেশিও লেস দ্যান 1 থাকবে, আর মোর দ্যান 1 অ্যালকোহলিক লিভার ডিজিজে, ঠিক আছে।
ALT আর ASC রেশিওটা হাই থাকবে বোথ ইন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, কিন্তু এই রেশিওটা লোয়ার দ্যান 1 থাকবে নন অ্যালকোহলিকে, আর অ্যালকোহলিক হলে গ্রেটার দ্যান 1 থাকবে, কিন্তু নর্মাল রেঞ্জের থেকে দুটোই বেশি থাকবে। ট্রাইগ্লিসারাইড বেশি থাকবে, কোলেস্ট্রল বেশি থাকবে, ফাস্টিং গ্লুকোজ বেশি থাকবে, HbA1c সবসময়ই অ্যাবনর্মাল রেঞ্জ থাকবে। আল্ট্রাসাউন্ডে ব্রাইট কালারের লিভার দেখাবে, ইনক্রিজ ইন একোজেনিসিটি, ঠিক আছে, লিভারের সাইজটা বড় দেখাবে আল্ট্রাসাউন্ডে। MRI বা ফাইব্রোস্ক্যানে দেখা যাবে ফ্যাট অ্যাকুমুলেশন হয়েছে বা ফাইব্রোসিস হয়েছে। এর সাথে সাথে কি আমরা বায়োপসিও করে দেখতে পারি অ্যাকচুয়াল লিভারের কোন কন্ডিশনে আছে। এইটা হলো ল্যাবরেটরি টেস্ট। নেক্সট হচ্ছে ডায়েটারি ম্যানেজমেন্ট আমরা কি করব নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে। প্রথমেই যেটা করতে হবে, যেহেতু ওবেসিটি ইজ দ্য মেন কজ অফ দিস ডিজিজ, ফার্স্টেই আমাদের যেটা করতে হবে সেটা হলো রিডাকশন অফ ওয়েট 7 থেকে 10% লস করতেই হবে আমাদেরকে মিনিমাম। ডায়েটের মধ্যে কি করতে হবে না, ক্যালোরি রেস্ট্রিকশনস করতে হবে। ওয়েট লসের জন্য 500 থেকে 1000 কিলো ক্যালোরি ডেফিসিটে খাবার খেতে হবে। ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে, রিডিউস রিফাইন কার্ব, স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, যাতে কি বলবো ডিসলিপিডিমিয়া না হয় এবং টাইপ 2 ডিএমও কন্ট্রোল থাকে, ওবিসিটিও কন্ট্রোল থাকে, সেটা দেখতে হবে। মেডিটেরেনিয়ান ডায়েট ফলো করতে হবে, যেটা মুফা, omega-3, হোল গ্রেনস, ভেজিটেবলস আর ফ্রুটস, যেগুলো হেলদি ফুড তাতে বেশি বেনিফিশিয়াল। অ্যাভয়েড সুগার সুইটেন্ড বেভারেজকে অ্যাভয়েড করতে হবে, প্রসেস ফুড অ্যাভয়েড করতে হবে। এর সাথে সাথে কি ডায়েটের সাথে সাথে কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে 150 minutes per week উইথ মডারেট এরোবিক অ্যান্ড রেজিস্ট্যান্ট ট্রেনিং। ওয়েট লসের যেই রেজিম অফ এক্সারসাইজ সেটাকে ফলো করতে হবে এবং অ্যাভয়েড অ্যালকোহল, অবভিয়াসলি অ্যালকোহল ইনটেক অ্যাভয়েড করতে হবে। এই হলো ডায়েটারি ম্যানেজমেন্ট অফ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হলো সিরোসিস অফ লিভার, ঠিক আছে। তো সিরোসিস অফ লিভারটা কি না, সিরোসিস ইজ আ ক্রনিক প্রোগ্রেসিভ ইরিভার্সিবল লিভার ডিজিজ কন্ডিশন, ঠিক আছে। এটা কিন্তু কি ক্রনিক দীর্ঘমেয়াদী, প্রোগ্রেসিভ স্লোলি আস্তে 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 খারাপের দিকে যায়, ইরিভার্সিবল কোনোভাবেই কন্ডিশনটাকে রিভার্স করা যায় না, ঠিক আছে। এই রকম একটা লিভার ডিজিজ যার ক্যারেক্টারাইজ কি না ফাইব্রোসিস অফ লিভার টিস্যুর ফাইব্রোসিস হয়, রিজেনারেটিভ নডিউলস তৈরি হয়, ঠিক আছে, এবং লস অফ নর্মাল লোবিউলার আর্কিটেকচার, লিভারের যে নর্মাল স্ট্রাকচার, লোবিউলার লোবসের মধ্যে যে স্ট্রাকচারটা লিভারের, সেইটা কিন্তু লোবিউলার স্ট্রাকচারটা হ্যাম্পার হয়, যার জন্যে টোটাল লিভার ফাংশনটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মানে কি হচ্ছে, পুরো লিভারের অ্যানাটমিটা এর ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, রিজেনারেটিভ নডিউলস তৈরি হয়ে যাচ্ছে যেগুলো লিভারে থাকে না, তার সাথে সাথে কি লিভারের যে লোবিউলার স্ট্রাকচার সেটাও নষ্ট হয়ে যায়, পুরো অ্যানাটমিটাই লিভারে চেঞ্জ হয়ে যায়, যার জন্য লিভার নর্মাল ফাংশন করতে পারে না। এটিওলজি বা কজেস কি, অ্যালকোহলিক লিভার ডিজিজ হলো মোস্ট কমন কজ ইন অ্যাডাল্ট, ঠিক আছে। অ্যালকোহলিক লিভার ডিজিজ হলো সিরোসিসের সব থেকে বড় কজ। তারপরের কজটা কি, হেপাটিক ভাইরাল হেপাটাইটিস, স্পেশালি বি, সি আর ডি, ঠিক আছে, কারণ এগুলো ক্রনিক। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজও এর কজ। তার সাথে সাথে কি অটো ইমিউন হেপাটাইটিস যদি কারো থাকে, কোনো অটো ইমিউন ডিজিজের জন্য হেপাটাইটিস বা লিভার প্রবলেম, সেটা কজ হতে পারে। বিলিয়ারি অবস্ট্রাকশনস যদি হয়, অবস্ট্রাকটিভ জন্ডিস বলো, ঠিক আছে, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস, সেকেন্ডারি অবস্ট্রাকশনস, এইগুলো যদি হয় সেই ক্ষেত্রে হতে পারে।
জেনেটিক আর মেটাবলিক ডিসঅর্ডার্স যদি কিছু থাকে, যেরকম হেমোক্রোম্যাটোসিস হতে পারে। হোয়াট ইজ হেমোক্রোম্যাটোসিস? হেমোক্রোম্যাটোসিস হলো একটা কন্ডিশন যেখানে এক্সেসিভ আয়রন লিভারে স্টোর হয়ে যায়, ঠিক আছে। এবং উইলসন্স ডিজিজের ক্ষেত্রে হতে পারে। হোয়াট ইজ উইলসন্স ডিজিজ? এইটা হলো একটা ATP7B বলে একটা জিন থাকে, যেটার মিউটেশনের জন্য কপার লিভারে বেশি যোগ হয়ে যায়, ঠিক আছে। তো এটাতে কি হয়? এইটাতে আয়রন বেশি জমা হয়, এটাতে কপার বেশি জমা হয়, ঠিক আছে। এর সাথে সাথে অ্যান্টিট্রিপসিন ডিফিসিয়েন্সি যদি থাকে, alpha-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি যদি থাকে, সেই ক্ষেত্রে হয়। এগুলো হলো জেনেটিক বা মেটাবলিক ডিসঅর্ডার। তার সাথে সাথে কিছু ড্রাগসও কিন্তু এই সিরোসিস অফ লিভার করতে পারে। সব থেকে মেন কি? অ্যালকোহলিক লিভার ডিজিজ, এই হেপাটাইটিস বি, সি আর ডি, তারপর নন অ্যালকোহলিক, তারপর বাইলারি অবস্ট্রাকশনস, এবং কিছু কিছু স্পেশাল মেটাবলিক ডিসঅর্ডার এবং ড্রাগস। ক্লিনিক্যাল ফিচার্স কি কি আমরা দেখতে পাই? আর্লি বা কম্পেনসেটেড স্টেজে কি হয় না, ফ্যাটিক দেখা যায়, অ্যানোরেক্সিয়া, খাবার না খাওয়ার ইচ্ছা, ওয়েট লস দেখা যায়, ডিসপেপসিয়া, নসিয়া, মাইল্ড হেপাটোমেগালি দেখা যায়। অ্যাডভান্স স্টেজে সেটা কি হয়ে যায় না, জন্ডিস হয়, অ্যাসাইটিস হয়, ঠিক আছে, অ্যাবডোমিনাল সুইলিং ফুড অ্যাকুমুলেশনের জন্য, এসোফেজিয়াল বা গ্যাস্ট্রিক ভ্যারাইসিস হয়, হেমাটেমাইসিস বা মেলেনা। মানে হেমাটেমাইসিস মানে কি না, বমি দিয়ে ব্লাড বেরোনো, মেলেনা কি, স্টুল দিয়ে ব্লাড বেরোনো, এইগুলো হয়। ইডিমা হয়, হাইপোঅ্যালবুমিনিয়া হয়ে যায়, হেপাটিক এনসেফ্যালোপ্যাথি হয়, ব্রেনকে অ্যাফেক্ট করে, কনফিউশন, কোমা, এগুলো হতে পারে। হেপাটোমেগালি হতে পারে, স্প্লিনোমেগালি হতে পারে, যেখানে ইজিলি স্প্লিন ব্রুইশড বা হার্ম হয়, ঠিক আছে। তো এইগুলো হলো ক্লিনিক্যাল ফিচার্স। নেক্সট হচ্ছে ডায়েটারি ম্যানেজমেন্ট, আমরা কি করতে পারি। প্রথমেই দেখো, এনার্জি 30 to 35 কিলোক্যালোরি পার কেজি পার ডে দিতে হবে। প্রোটিন 1 to 1.2 গ্রাম পার কেজি পার ডে দেওয়া যেতে পারে যতক্ষণে এনসেফ্যালোপ্যাথি হচ্ছে। এনসেফ্যালোপ্যাথি হলে 0.6 to 0.8 গ্রাম পার কেজি দিতে হবে। অ্যালবুমিন ইনফিউশন করতে হবে, কারণ কি না, আমরা দেখি হাইপোঅ্যালবুমিনিয়া হয়, ঠিক আছে, অ্যালবুমিন কিন্তু কমে যায় শরীরে। কার্বোহাইড্রেট মেজর সোর্স অফ ক্যালোরি করতে হবে 50 to 60%। এর সাথে সাথে কি দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, ল্যাকটিউলোজ দিতে হয়। হোয়াট ইজ ল্যাকটিউলোজ? ল্যাকটিউলোজ হলো একটা আর্টিফিশিয়াল কার্বোহাইড্রেট, যেটা অ্যামোনিয়ার অ্যাবজর্পশনকে কমায়, বডিতে অ্যামোনিয়া অ্যাবজর্পশন কম হতে দেয়। এবং এনসেফ্যালোপ্যাথিতে এটা খুব প্রয়োজন, কারণ বেশি অ্যামোনিয়া অ্যাবজর্পশন হলে ব্রেনে কিন্তু এনসেফ্যালোপ্যাথিক কন্ডিশন বেড়ে যায়। ফ্যাট মডারেট অ্যামাউন্টে দিতে হবে, 25 to 30%। MCT প্রেফারেবল। আর স্টিয়াটোরিয়াতে কিন্তু চেষ্টা করতে হবে ফ্যাট অ্যাভয়েডেড। হোয়াট ইজ স্টিয়াটোরিয়া? না, যখন স্টুল দিয়ে ফ্যাট বেরিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্যাটটাকে অ্যাভয়েড করে শুধু MCT দেওয়ার চেষ্টা করতে হবে, মানে অন্য ফর্ম অফ ফ্যাটকে অ্যাভয়েড করে। পুরোপুরি কিন্তু ফ্যাট আবার অ্যাভয়েড করাটাও ঠিক না। সোডিয়াম রেস্ট্রিকশন লোয়ার দেন 2 গ্রাম পার ডে বিকজ অফ অ্যাসাইটিস অ্যান্ড ইডিমা। ফ্লুইড রেস্ট্রিকশন লেস দেন 1.5 লিটার পার ডে, যেহেতু হাইপোন্যাট্রিমিয়া থাকে, তার সাথে সাথে ইডিমাও থাকে, সেই জন্যও ফ্লুইডের রেস্ট্রিকশন দরকার হয়। মাইক্রোনিউট্রিয়েন্টসে ভিটামিন বি কমপ্লেক্স, ফলিক অ্যাসিড, ভিটামিন কে, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলো কিন্তু অবশ্যই দিতে হয়। তার সাথে সাথে কি অ্যাভয়েড করতে হবে? অ্যালকোহল, হেপাটোটক্সিক ড্রাগস, এক্সেসিভ প্রোটিন ইন এনসেফ্যালোপ্যাথি, ঠিক আছে। এনসেফ্যালোপ্যাথি হলে এক্সেসিভ প্রোটিন কিন্তু অ্যাভয়েড করতে হবে।
নেক্সট হচ্ছে আমরা এই যে এতক্ষণ ধরে হেপাটিক এনসেফ্যালোপ্যাথির স্পেশাল ট্রিটমেন্ট হয় সেটা দেখলাম সব কটা রোগেই। সেই হেপাটিক এনসেফ্যালোপ্যাথিটা কি সেটা দেখে নিই। হেপাটিক এনসেফ্যালোপ্যাথি হলো একটা রিভার্সিবল neuropsychiatric condition caused by acute or chronic liver failures characterized by congenitive psychiatric and motor disturbance due to accumulation of neurotoxin substances in the systemic circulation. তাহলে দেখো হেপাটিক এনসেফ্যালোপ্যাথি প্রথমেই দেখো এটা একটা রিভার্সিবল কন্ডিশন। রিভার্স কিন্তু করা যায় কন্ডিশনটাকে, এবং নিউরোসাইকিয়াট্রিক একটা কন্ডিশন, যেটা কি লিভারের ফেলিয়ারের জন্য যখন শরীরে অ্যাকুমুলেশন হয় নিউরোটক্সিনসের, তখন কিন্তু এটা হয়। লিভার ঠিক করে কাজ করছে না, বডিতে টক্সিনস জমছে, যেটা নার্ভকে অ্যাফেক্ট করছে, ব্রেনকে অ্যাফেক্ট করছে, যার জন্যে ব্রেনের সাইকিয়াট্রিক নার্ভ প্রবলেম হয়, যেটাকে হেপাটিক এনসেফ্যালোপ্যাথি বলছে। এটা কিন্তু রিভার্সিবল, অ্যাকুমুলেশন কমলে এর কন্ডিশন বেটার হয়ে যায়, সিস্টেমিক সার্কুলেশন ঠিকঠাক হয়ে গেলে। এটিওলজি বা কজ কি? অ্যাকিউট লিভার ফেলিয়ার হলে হয় এটা, যেরকম হেপাটাইটিস, টক্সিনস, ড্রাগ ইনডিউসড যে কোনো লিভার ফেলিয়ারের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। ক্রনিক লিভার ডিজিজ যেরকম সিরোসিস, পোটেন্ট হাইপারটেনশনস, তারপরে পটো সিস্টেম শান্ট বলে একটা শান্ট হয়, মানে ডিজিজ হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এটা হয়। এর সাথে সাথে কি বলছে, প্রেসিপিটেশন ফ্যাক্টর ইন ক্রনিক লিভার ডিজিজ, মানে ক্রনিক লিভার ডিজিজের জন্য যে আদার ফ্যাক্টরসগুলো হয় সেই জন্যও কিন্তু এটা হতে পারে। যেরকম কি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং হলে এতে কি হবে, নাইট্রোজেনের লোডটা বেড়ে যায় এই ক্ষেত্রে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিংয়ে, ঠিক আছে। হাই প্রোটিন ইনটেক যদি হয় সেক্ষেত্রেও লোড বেড়ে যায়। কনস্টিপেশন হলে, ইনফেকশন হলে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, স্পেশালি হাইপোক্যালিমিয়া, হাইপোন্যাট্রিমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস, এইগুলোর ক্ষেত্রে কিন্তু বডিতে টক্সিনটা বেড়ে যায়। এক্সেস ডাইউরেটিক্স যদি থাকে বডিতে, বডি যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, ঠিক আছে। সিডেটিভস নিলে, নেক্রোটিক্স আর নার্কোটিক্স বা অ্যালকোহল নিলে, এগুলো কি সব বডিতে টক্সিন প্রডিউস করে, কিন্তু লিভার যদি এইগুলোকে টক্সিনগুলোকে ফ্লাশ আউট না করতে পারে, তাহলে কিন্তু এগুলো সিস্টেমে রয়ে যায় এবং নিউরো প্রবলেম বা হেপাটিক এনসেফ্যালোপ্যাথি দেখায়। ক্লিনিক্যাল ফিচার কি? এটা একটা নিউরোসাইকিয়াট্রিক সিমটমস এবং প্রোগ্রেসিভ একটা সিমটমস। স্টেজ প্রোগ্রেসিভ মানে কি, ধীরে ধীরে এর সিমটমটা বাড়তে থাকে। স্টেজ এতে কি হয়, স্টেজ 1-এ মাইল্ড কনফিউশন হয়, ইউফোরিয়া আর ডিপ্রেশন হতে পারে, হয় খুব ভালো লাগা একটা ফিলিং, হ্যাপি না হলে ডিপ্রেস একটা ফিলিং, এরকম একটা মানে অ্যাবনর্মাল একটা মাইন্ড নার্ভের একটা ইম্প্যাক্ট হয়। স্লিপ ডিস্টারবেন্স হতে পারে, স্লারিং অফ স্পিচ হতে পারে, জড়িয়ে যাওয়া কথাবার্তা। স্টেজ 2-তে কি হয়, ল্যাথার্জি, টায়ার্ডনেস হয়, ডিসওরিয়েন্টেশন, ভুলভাল একটা ডিসওরিয়েন্টেশন হওয়া, ঠিক করে করা যায় না, কোনটা কি করছে বুঝতে পারে না। ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার হয় যেটা বললাম। পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, যেহেতু নার্ভকে ইমপ্যাক্ট করে, ব্রেনকে ইমপ্যাক্ট করে, ব্রেন ঠিক করে কাজ করতে পারে না, তো মানুষের ডিপ্রেশনসের জন্য বা কখনো কোনো ইউফোরিক ফিলিংয়ের জন্য সে অ্যাবনর্মাল বিহেভিয়ার করতে থাকে, ঠিক আছে। তার সাথে সাথে কি অ্যাস্টেরিক্সিস বলে একটা জিনিস হয়, যেটা ফ্ল্যাপিং ট্রেমার বলে, ঠিক আছে, কাঁপুনি একটা হয় এক ধরনের, সেটা হতে পারে। স্টেজ 3-তে কি হয়, সমনোলেন্স বলে একটা কন্ডিশন হয়, মানে যেখানে ঘুম আচ্ছন্ন একটা ভাব, ড্রাউজি ফিলিং হয়, ঠিক আছে। তারপরে মার্কড কনফিউশন ব্যাপারটা এই স্টেজে আরও প্রখর হয়ে যায়, ঠিক আছে। স্টুপার হয়, ঠিক আছে। স্টুপার মানে কি, একটা
মানে আনকনশিয়াস হয়ে যাওয়া যখন তখন, এরকম একটা কন্ডিশন হয়। আর স্টেজ 4-এ কী হয়, কোমা হয়ে যায়, আনরেসপন্সিভ টু স্টিমুলাই হয়ে যায়, পুরোপুরি ব্রেন ডেড হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়, মানে পুরোটাই কিন্তু ব্রেনকে অ্যাফেক্ট করে এই ডিজিজে। আদার ফিচার কী হয়, ফেটর হেপাটিকাস বলে একটা জিনিস হয়, যেখানে মাস্টি সুইট ব্রেথ ওডর একটা হয়। তারপরে কি হয়, হাইপার রিফ্লেক্সিয়া হয়, বেশি হাইপার রিফ্লেক্সিভ হয়ে যায় পেশেন্ট, রিজিডিটি হয়ে যায়, সিজার্স হতে পারে কখনো কখনো, এই সিমটমসগুলোও কিন্তু দেখা দেয়। ডায়েটারি ম্যানেজমেন্ট আমাদের কি করতে হবে, এই যে টক্সিনের জন্য এত প্রবলেম হচ্ছে, ব্রেন এফেক্ট হয়, ইনফ্যাক্ট কোমাতেও চলে যেতে পারে পেশেন্ট, তো এই টক্সিক লেভেলটা কমানোর জন্য যে ডায়েটারি ম্যানেজমেন্টটা করতে হবে সেটা কি, প্রথমেই করতে হবে প্রোটিন ইনটেক কমাতে হবে, 0.6 থেকে 0.8 গ্রাম পার কেজি পার ডে করতে হবে অ্যাকিউট এপিসোডসে, গ্র্যাজুয়াল ইনক্রিজ করতে হবে যখন অনেক বেটার কন্ডিশন বা স্টেবিলাইজ কন্ডিশন হয়ে যাবে নর্মালে, ঠিক আছে। প্রেফার্ড ভেজিটেবল প্রোটিন মেনলি প্রেফার করতে হবে, মেনলি কি ব্রাঞ্চ চেইন অ্যামিনো অ্যাসিড, কারণ এরা লেস অ্যামোনিয়া প্রডিউস করে দেন অ্যানিমাল প্রোটিন, আর শরীরে অ্যামোনিয়া বেড়ে গেলেই কিন্তু হেপাটিক এনসেফালোপ্যাথি বেশি হয়, তাই ব্রাঞ্চ চেইন অ্যামিনো অ্যাসিডস কিন্তু হেপাটিক এনসেফালোপ্যাথির একটা খুব বড় মেডিসিন। নেক্সট কি বলছে না, ক্যালোরিজ 30 থেকে 35 কিলো ক্যালোরি পার কেজি পার ডে দিতে হবে, ফ্রিকোয়েন্ট মিলস দিতে হবে, লেট নাইট কার্বোহাইড্রেট স্ন্যাক্স দিতে হবে যাতে ক্যাটাবলিজম প্রিভেন্ট করা যায়, প্রোটিনের ক্যাটাবলিজম রাদার, কার্বোহাইড্রেটটাই মেন সোর্স করতে হবে যাতে প্রোটিনের ব্রেকডাউনটা কম হয়, অ্যামোনিয়া প্রোডাকশন শরীরে কম হয়, এটাই হলো আমাদের মেন লক্ষ্য, ঠিক আছে। তারপর কি বলছে, ল্যাকটিউলোজ হলো ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। ল্যাকটিউলোজ কি, নন অ্যাবজর্বেটরি একটা ডাইস্যাকারাইড, আমি বললাম এটা একটা আর্টিফিশিয়াল নন অ্যাবজর্বিং ডাইস্যাকারাইড, যেটার কি বলবো অ্যাসিডিফাই করে কোলনকে, এবং সে তারপরে অ্যামোনিয়াকে অ্যামোনিয়ামে কনভার্ট করে, ল্যাক্সেটিভ এফেক্টও আছে এর মধ্যে, যার ফলে পরে এই অ্যামোনিয়াটা নাইট্রোজেন ওয়েস্টটাকে নিজের সাথে নিয়ে সে এক্সক্রিট হয়ে যায় বডি থেকে, তাহলে আলটিমেটলি কী করছে, এ অ্যামোনিয়াকে, এটা একটা অ্যাবজর্ব হয় না শরীরে, কোলনের মধ্যে থেকে যায়, অ্যামোনিয়াকে অ্যামোনিয়ামে চেঞ্জ করতে সাহায্য করে, তারপর সে অ্যামোনিয়াম ফর্মে নাইট্রোজেন ওয়েস্টকে নিয়ে শরীর থেকে ল্যাক্সেটিভ প্রপার্টি নিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। তাই এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন। নেক্সট হচ্ছে কোলেলিথিয়াসিস অ্যান্ড কোলেসিস্টাইটিস। হোয়াট ইজ কোলেলিথিয়াসিস? It is formation of gallstone or solid concentration of bile components within the gallbladder. কোলেলিথিয়াসিস মানে হলো কি, যে বাইল কম্পোনেন্টস উইথ বাইল সল্টস অ্যান্ড অ্যাসিড পিগমেন্টস সব কিছু জমে যখন গল ব্লাডারে স্টোনস ফর্ম হয়, সেটা হলো কোলেলিথিয়াসিস। 3 ধরনের হয়, একটা হলো কোলেস্ট্রল স্টোন, যেটা 70 থেকে 80% মোস্ট কমন টাইপের স্টোন। তারপরে কি হয়, পিগমেন্ট স্টোন হয়। পিগমেন্ট স্টোন আবার কি হয়, 2 ধরনের পিগমেন্ট স্টোন হয়, একটা হলো ব্ল্যাক, যেটাকে বলে কি হেমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়, আর সিরোসিসের ক্ষেত্রে এই ব্ল্যাক কালারের স্টোনস ফর্ম হয়। আর ব্রাউন স্টোন কখন ফর্ম হয়, যখন বাইলেরি ইনফেকশন বা প্যারাসাইটিক ইনফেকশন থাকে তখন হয়। আর কখনো কখনো আবার মিক্সড স্টোনসও হয়, কোলেস্ট্রলের জন্য স্টোনস হয়, প্লাস পিগমেন্টের স্টোন, ব্ল্যাক ব্রাউন দুটোই মিক্স করে, 3 ধরনের স্টোন মিক্স করেই থাকে, সেটা হলো থার্ড টাইপ। এই হলো 3 ধরনের কোলেলিথিয়াসিস বা গলব্লাডার স্টোনের টাইপ। এরপর হচ্ছে কোলেসিস্টাইটিস কি, কোলেসিস্টাইটিস হলো ইনফ্লামেশন অফ গল ব্লাডার, যেখানে গল ব্লাডারটা ইনফ্লেমেটেড হয়ে যায়, ফুলে যায়, সেটাকে বলে কোলেসিস্টাইটিস, ইউজুয়ালি ডিউ টু অবস্ট্রাকশন অফ সিস্টিক ডাক্ট বাই গলস্টোন। এটা কখন হয়, যখন এই গল ব্লাডারের যেই ডাক্টটা, যেটা দিয়ে বাইল
পাস করছে সেইটাতে একটা অবস্ট্রাকশন হয়ে যায় কি না কোনো স্টোনের জন্য, কিংবা সেই যখন স্টোনের জন্য হয় তখন আমরা ক্যালকুলাস কোলেসিস্টাইটিস বলি এটাকে। আর যখন স্টোনের জন্য না হয়েও এমনি ফুলে যায় তখন সেটাকে অ্যাক্যালকুলাস কোলেসিস্টাইটিস বলি। এইটা যে কোনো ইলনেস, যেরকম কোনো ক্রিটিক্যাল ইলনেস বা কোনো ট্রমা বা কোনো সেপসিস হলো পেটে, বা তোমার বার্ন কন্ডিশনে এগুলো হয়, গল ব্লাডার কিন্তু স্টোনের অবস্ট্রাকশন ছাড়াই ফুলে যায়, তখন সেটাকে আমরা কি অ্যাক্যালকুলাস কোলেসিস্টাইটিস বলি। তাহলে কোলেলিথিয়াসিস কোলেসিস্টাইটিসের ডিফারেন্স আমরা বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টরে দেখো এটাকে বলে 5Fs, মানে কি কাদের মধ্যে রিস্ক থাকে বেশি? ফিমেলদের মধ্যে রিস্ক থাকে, যাদের মধ্যে ফ্যাট আসে বেশি, ওবেসিটি আর ডিসলিপিডিমিয়া কন্ডিশন। 40+ এজ যদি হয় তাদের বেশি হয়। ফার্টাইল যারা বেশি তাদের মধ্যে বেশি হয়, মানে যাদের মাল্টিপল প্রেগন্যান্সি আছে, যাদের এস্ট্রোজেন থেরাপি নেয় যারা, তাদের ক্ষেত্রে। ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে সেই ক্ষেত্রে হয়। তাহলে এই 5টাকে আমরা বলি 5Fs, ঠিক আছে? এদের বেশি প্রোন টু এই গল ব্লাডার স্টোন। তার সাথে সাথে কি না র্যাপিড ওয়েট লস করলে হয়, এর সাথে সাথে র্যাপিড যদি কেউ ওয়েট লস করে যায় তো সেই ক্ষেত্রে তাদের গল ব্লাডারে স্টোন হতে পারে। ডায়াবেটিকদের ক্ষেত্রে গল ব্লাডারে স্টোন হতে পারে। ইলিয়াল রিসেকশন যাদের হয়েছে ইলিয়ামে তাদের হতে পারে। লিভার ডিজিজ থাকলেও কোলেসিস্টাইটিস হতে পারে বা কোলেলিথিয়াসিস হতে পারে। ক্লিনিক্যাল ফিচার কি কি? কোলেলিথিয়াসিসের প্রথমে আমরা কি কি ফিচার্স হয় সেটা দেখে নিই। প্রথমেই দেখো অ্যাসিমটোম্যাটিক ইন মোস্ট কেসেস, ইনসিডেন্টলি ফাইন্ডিং। সাধারণত অ্যাসিমটোম্যাটিক হয়, কোনো সিমটম থাকে না, কোনো ইনসিডেন্ট হয়তো কোনোভাবে আমরা অন্য কিছুর জন্য আল্ট্রাসাউন্ড করলাম, দেখে সেই ক্ষেত্রে ফাইন্ড আউট হয়ে গেল যে গল ব্লাডারে স্টোন আছে। কোনো কারণে হয়তো আরও কোনো টেস্ট করলাম, তখন মানে ইনসিডেন্টালি আমরা এটা সাধারণত ফাইন্ড আউট করতে পারি, কারণ এ কোনো সিমটম বেশিরভাগ ক্ষেত্রেই দেয় না, ঠিক আছে? আর যখন সিমটম দেয় তখন কি হয় সেটাকে বলে বাইলারি কোলিক বলে, ঠিক আছে? এই বিলিয়ারি কোলিকে কি হয়? সিভিয়ার পেন ইন রাইট আপার কোয়াড্রেন্টে, ডান দিকের উপরিভাগে তীব্র ব্যথা, এপিগ্যাস্ট্রিয়াম যেই এরিয়াটা, সেই এপিগ্যাস্ট্রিয়াম এরিয়াতে তীব্র ব্যথা হয় যখন সিমটম দিতে শুরু করে। রেডিয়েটস টু ব্যাক অ্যান্ড রাইট শোল্ডার, এবং সেটা কি না ডান দিকের উপর পেট থেকে উপর দিকে উঠে পিছন রাইটে ব্যাক এবং রাইট শোল্ডার অবধি ব্যথাটা উঠে যেতে পারে। ট্রিগার বাই ফ্যাটি মিল, এবং এই ব্যথাটা বা এই কোলিক পেনটা সাধারণত ট্রিগার হয় কি অতিরিক্ত তৈলাক্ত ফ্যাটি মিল খেলে, ডিউ টু গল ব্লাডার অবস্ট্রাকশন। কারণ কি গল ব্লাডারে তো স্টোনসের জন্য অবস্ট্রাকশন হচ্ছে, বাইল ফ্লো করতে পারছে না, ফ্যাট মেটাবলিজমের প্রবলেম হচ্ছে, ফ্যাটি মিল খেলে তাই এই পেনটা অতিরিক্ত বাড়ে। কারণ কি ফ্যাটি মিলে কি হয়, বাইল প্রোডাকশন বেড়ে যায়। অ্যাসোসিয়েটেড উইথ নসিয়ান, এবং নসিয়ার ভমিটিংও এর সাথে হয়। এটা হলো এই বিলিয়ারি কোলিকের ফিচার্স, ঠিক আছে? সাধারণত অ্যাসিমটোম্যাটিক থাকছে তাহলে কোলেলিথিয়াসিস, কিন্তু যখন সিমটম দেখাচ্ছে তখন সিভিয়ার সিমটমই দেখায়, এবং সেটা সাধারণত ফ্যাটি মিল খেলেই দেখা যায়। আর কোলেসিস্টাইটিসে কি হয়? কোলেসিস্টাইটিসে দেখো সাডেন সিভিয়ার পারসিস্টেন্ট রাইট আপার কোয়াড্রেন্ট পেন হয়, লঙ্গার দ্যান বাইলারি কোলিক। কোলেসিস্টাইটিস বা শুধু গল ব্লাডার ইনফ্লামেশন হলে কি হয়, খুব দীর্ঘ সময় ধরে এবং হঠাৎ করে এই ডান দিকে উপরভাগে ব্যথা হবে, কিন্তু এই যে কোলেলিথিয়াসিসের যে ব্যথা তার থেকে কিন্তু এই ব্যথাটা আরও বেশিক্ষণ ধরে হয়, ঠিক আছে? বেশি সময় ধরে হয়। তার সাথে কি না ডান দিকে রাইট আপার কোয়াড্রেন্টটা টেন্ডার নরম একটা ভাব হয়। মার্ফিস সাইন বলে একটা সাইন হয়, সেটা দেখা যায়, যেটা হলো কি ইন্সপেক্টরি অ্যারেস্ট ওয়েন প্যালপিং
ইউ কিউব, ঠিক আছে, এটা কিন্তু দেখা যায়। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট আমরা কি করে করব। কোলেলিথিয়াসিস যদি তোমার অ্যাসিমটোম্যাটিক হয়, কোনো সিমটম হয়নি, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি কোনো ট্রিটমেন্ট সাধারণত করতে হয় না, কিন্তু কি করতে হয়, ওয়াচফুলি ওয়েট করতে হয়। যে কন্ডিশন যদি আমাদের কোলিক পেন একবার ফার্স্ট টাইমও যদি হয়, তখনই কিন্তু কি করতে হবে না, কোলেসিস্টেক্টমি করতে হবে, ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি, বা গল ব্লাডারে স্টোনকে রিমুভ করতে হবে, গল ব্লাডারটা রিমুভ করে দিতে হয় সেক্ষেত্রে। আর কোলেসিস্টাইটিসে কি হয়, ইনিশিয়াল কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হয়, কারণ খুব সিভিয়ার লং টার্ম একটা পেন এর হয়, তাই এদের একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হয়। অ্যাকিউট কেসে কি না এনপিও রাখতে হয় পেশেন্টকে, আইভি ফ্লুইডস দিতে হয়, অ্যানালজেসিক দিতে হয় যাতে ব্যথা কমে, অ্যান্টিপ্যাজমোডিক্স দিতে হয় যাতে স্প্যাজমস কমে, ঠিক আছে, খিঁচ ব্যাপারটা পেটের কমে, আইভি দিয়ে অ্যান্টিবায়োটিক্স দিতে হয়, ঠিক আছে, যাতে ইনফেকশনটা কমে, ইনফ্লামেশন কমে গল ব্লাডারের, এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে কারেক্ট করতে হয়। সেকেন্ডলি কি হয়, সেকেন্ড ট্রিটমেন্টে ইনিশিয়াল ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর কি করতে হয় না, ইলেকটিভ ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি করতে হয়। ইলেকটিভ ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি মানে কি না, প্ল্যান্ড কোলেসিস্টেক্টমি মানে কি, কন্ডিশন দেখে কতটা ইনফেকশন কমেছে, কতটা ইনফ্লামেশনটা আছে, সব কিছু দেখে পেশেন্টের আইভি ফ্লুইডস চালিয়ে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক্স দিয়ে প্ল্যান করে তারপর কোলেসিস্টেক্টমি করতে হয়। সিভিয়ার কমপ্লিকেশনসে কিন্তু তখন সিভিয়ার কেসে কিন্তু তখন প্ল্যানিং করে করা যায় না, আর্জেন্টলি সার্জারি করতে হয়। আর অ্যাক্যালকুলাস কোলেসিস্টাইটিস যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোলেসিস্টেক্টমি ড্রেনেজ ইফ পেশেন্ট আনফিট ফর সার্জারি, সেই ক্ষেত্রে এই কোলেসিস্টেক্টমি ড্রেনেজ একটা করতে হয়, যেখানে পেশেন্টকে সার্জারি করা যায় না, মানে একটা পাইপ লাগিয়ে বাইলটাকে কিন্তু কী হয়, বার করে দেওয়ার একটা ড্রেনেজ সিস্টেম করে দিতে হয়। এইটা হলো ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ এই দুটো ডিজিজ। এরপর কি বলছে, ডায়েটারি ম্যানেজমেন্ট পোস্ট অপারেটিভ। এই দুটো ডিজিজেই আগের থেকে আমরা কিছু করতে পারবো না, কিন্তু পোস্ট অপারেটিভ কেয়ার আমাদের খুব বেশি নিতে হয়, যেটা হলো লো ফ্যাট ডায়েট দিতে হবে, ইজিলি ডাইজেস্টেবল ডায়েট দিতে হবে, ফ্যাটি ফুডস অ্যাভয়েড করতে হবে, হাই ফাইবার টু রিডিউস বাইল কোলেস্ট্রল স্যাচুরেশন, হাই ফাইবার খাবার দিতে হবে যাতে বাইল আর কোলেস্ট্রলের স্যাচুরেশন না হয় বডিতে, অ্যাডিকুয়েট হাইড্রেশন দিতে হবে, এবং স্মল ফ্রিকুয়েন্ট মিলস দিতে হবে। এই হলো ডায়েটারি ম্যানেজমেন্ট। নেক্সট হচ্ছে pancreatitis. Pancreatitis is inflammation of the pancreas which, ঠিক আছে, প্যানক্রিয়াটাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ প্যানক্রিয়াস ফুলে যাওয়াকে প্যানক্রিয়াটাইটিস বলে। এটা অ্যাকিউটও হতে পারে, যেরকম সাডেন কিন্তু রিভার্সিবল, কিংবা ক্রনিকও হতে পারে, যেটা প্রোগ্রেসিভ কিন্তু ইরিভার্সিবল ফাইব্রোসিস হয়ে যায় এবং লস অফ প্যানক্রিয়াস ফাংশন হয়। তাহলে ইনফ্লামেশন অফ প্যানক্রিয়াসকে প্যানক্রিয়াটাইটিস বলছি। এটাও দু ধরনের হয়, অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউটটা রিভার্সিবল, ক্রনিকটা প্রোগ্রেসিভ এবং নন রিভার্সিবল। তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কজ দেখো কি বলছে, ইডিওপ্যাথি মানে জন্ডিস টাইপের তার সাথে কি গল স্টোনস হতে পারে, মোস্ট কমন এটা গল স্টোন হওয়াটা, ঠিক আছে। এর সাথে সাথে অ্যালকোহল ইনটেক, ট্রমা, স্টেরয়েডস, মাম্পসের ইনফেকশন যদি হয় সেটা কিন্তু হতে পারে, অটো ইমিউন
কোনো ডিজিজ বা যদি স্করপিয়ন স্টিং হয় সেই ক্ষেত্রে হাইপোক্যালসেমিয়া, হাইপারক্যালসেমিয়া, হাইপারট্রাইগ্লিসারিডেমিয়া, ঠিক আছে, সার্টেন ড্রাগস, এইগুলো কিন্তু এর অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসের কজ। ক্লিনিক্যাল ফিচার্স কি? সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেন হয়, রেডিয়েটিং টু ব্যাক, পেছন দিক অবধি ব্যথাটা যায় এপিগ্যাস্ট্রিক পেনটা, নশিয়া হয়, ভমিটিং হয়, টেন্ডারনেস অফ স্টামাক থাকে, ডিস্টেন্ড অ্যাবডোমেন থাকে, ফিভার হয়, ট্র্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, বিপি কম, গ্রে টার্নার সাইন, যেটা কি ব্লুইশ ডিসকালারেশন অফ ফ্ল্যাঙ্ক এরিয়াটা ব্লুইশ কালার হয়ে যায়, কেননা হ্যামারেজের জন্য, ঠিক আছে। এর সাথে সাথে এটাকে কি বলে? গ্রে টার্নার সাইন। এর সাথে সাথে কি কালেন সাইন বলে একটা ফিচার হয়, যেখানে ব্লুইশ আম্বিলিক্যাল ডিসকালারেশন, আমাদের নাভিটাও ব্লুইশ কালার হয়ে যায়, এবং এটাও কেন হয় না, এই হ্যামারেজ যেটা ভেতরে হচ্ছে তার জন্য। ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস কি না, সাপোর্টিভ প্রথমেই করতে হবে কি সাপোর্টিভ ট্রিটমেন্ট, প্রথমে এনপিওতে রাখতে হবে পেশেন্টকে, বাওয়েলকে রেস্ট দিতে হবে, আইভি ফ্লুইডস দিতে হবে, হাইড্রেশন করতে হবে, অ্যানালজেসিক যাতে পেন কমে যায়, অক্সিজেন দিতে হয়, ইলেকট্রোলাইট কারেকশন করতে হয়। এরপরে সাপোর্টিভ ট্রিটমেন্টটা হওয়ার পর যতক্ষণ পেন থাকবে ততক্ষণ আমাদেরকে এই এনপিও রেখে অ্যানালজেসিক আইভি দিয়ে পেশেন্টকে রাখতে হবে। তারপর সাজেস্টিভ ট্রিটমেন্ট করতে হবে কি না, যদি অ্যান্টিবায়োটিক দিতে হবে যদি নেক্রোসিস থাকে, ইআরসিপি ইফ গলস্টোন প্যাঙ্ক্রিয়াটাইটিস অর কোলেল্যাঙ্গাইটিস অবস্ট্রাকশন দেখা যায়, ইআরসিপি ট্রিটমেন্ট বা অপারেশন করতে হয় যদি গলস্টোনের জন্য এই ব্যথাটা হচ্ছে। নিউট্রিশনাল ম্যানেজমেন্ট কি করতে হবে না, আর্লি এন্টারাল ফিডিং ভায়া নাসোজেজুনাল টিউব ওয়ান স্টেবল, পেশেন্ট যদি স্টেবল হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু যেহেতু পেশেন্টকে জিআই ট্র্যাকে রেস্ট দিতে হয় মেনলি, সেই জন্যে নাসোজেজুনাল টিউব দেওয়ার চেষ্টা করতে হয় আর্লিতে, যখন স্টেবল হয়ে যায়। যদি তাতেও না হয় তখন প্যারেন্টাল নিউট্রিশন দেওয়া যায়, ঠিক আছে। সার্জারির ক্ষেত্রে কি নেক্রোসেক্টমি ফর ইনফেক্টেড নেক্রোসিস, যেই জায়গাটা ইনফেক্টেড হয়েছে, নেক্রোসিস হয়েছে, সেইখানটা কেটে বাদ দিতে হয়। কোলেসিস্টেক্টমি আফটার রিকভারি, এবং যখন এই নেক্রোসিস্টেক্টমির থেকে পেশেন্ট রিকভার করে যাবে তখন গিয়ে আবার তাকে কোলেসিস্টেক্টমি বা গল ব্লাডারেরও রিমুভাল করতে হবে, বিকজ গলস্টোন হলো এর মেন কজ, ঠিক আছে। তাই গল ব্লাডার না রিমুভ করলে আবার কিন্তু নেক্রোসিস হয়ে যায়। এরপর আসছে ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস। কজ কি? ক্রনিক অ্যালকোহল অ্যাবিউজ যদি কেউ করে, এটা হলো মোস্ট কমন। রেকারেন্ট যদি কারোর অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস, বারবার অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস হচ্ছে, তার হয়তো নেক্রোক্টমি পরে কোলেসিস্টেক্টমি মানে গল ব্লাডার রিমুভ করা হয়নি, সিস্টেক্টমি হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু বারবার প্যাঙ্ক্রিয়াটাইটিস তার হচ্ছে এবং আলটিমেটলি সেটা ক্রনিক ফর্মে নিয়ে নেয়। এর সাথে কি জিন মিউটেশন যদি কারোর থাকে, যেইটা তোমার প্যাঙ্ক্রিয়াসকে ইনফ্লামেশন করাচ্ছে, সেই রকম যেরকম সিএফটিআর বা SPINK1 এইসব মিউটেশন যদি থাকে তাদের হয়। হাইপার ক্যালসেমিয়া, হাইপারলিপিডেমিয়া, ইডিওপ্যাথি এইগুলো যদি থাকে, এদের জন্যও কিন্তু ক্রনিকভাবে এবং স্লো প্রোগ্রেসিংয়ে প্যাঙ্ক্রিয়াসের ইনফ্লামেশন হতে পারে, ইনফেকশন হতে পারে। নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল ফিচার কি, রিকারেন্ট সেভারেল এপিগ্যাস্ট্রিক পেন থাকবে, রেডিয়েটিং টু ব্যাক, সিমিলারলি অ্যাকিউটে যেরকম একবার হয়
রেকার এই ক্ষেত্রে বারবার হবে, সিভিয়ার গ্যাস্ট্রিক পেন হবে যেটা পেছন অবধি যাবে, ম্যালঅ্যাবজর্পশন হয়, স্টিয়াটোরিয়া বা ফ্যাটি স্টুল দেখা দেয়, কারণ কি গল ব্লাডার স্টোনটাও কিন্তু এর একটা ফ্যাক্টর, ঠিক আছে। এবং তার জন্য কিন্তু আর লিভার কন্ডিশনসও, স্পেশালি অ্যালকোহলিক ফ্যাটি লিভারের কন্ডিশন, তাই এই ক্ষেত্রেও হয়। তারপরে কি ওয়েট লস হচ্ছে, ডায়াবেটিক মেলাইটাস হচ্ছে, এন্ডোক্রাইন ইনসাফিসিয়েন্সি হলে, ঠিক আছে। এইগুলো হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সিমটম। এরপর হলো এর ম্যানেজমেন্ট। প্রথমেই কি না লাইফস্টাইল ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, স্ট্রিক্ট অ্যাবস্ট্রাকশন ফ্রম অ্যালকোহল অ্যান্ড স্মোকিং পুরোপুরি বন্ধ করে দিতে হবে। পেন রিলিফের জন্য অ্যানালজেসিক আর নার্ভ ব্লকার ইউজ করতে হয় যখন পেন আসে। এনজাইম রিপ্লেসমেন্ট করতে হয়, কখনো কখনো পুরো প্যানক্রিয়াসের এনজাইমটাই কিন্তু আমাদের মিলের সাথে, খাবারের সাথে দিতে হয় পেশেন্টকে, কারণ প্যানক্রিয়াস কিন্তু এনজাইম সিক্রিট করতে পারে না, লাইপেজ, অ্যামাইলেজ, ঠিক আছে। এইগুলো কিন্তু সব সাপ্লিমেন্টেশন করতে হয়। ডায়েটারি ম্যানেজমেন্ট কি, হাই কার্বোহাইড্রেট ডায়েট দিতে হবে পেশেন্টকে, ঠিক আছে। হাই কার্বোহাইড্রেট, মডারেট প্রোটিন, লো ফ্যাট ডায়েট, ফ্যাট সলিউবল ভিটামিন সাপ্লিমেন্টেশন দিতে হয়। এর সাথে ডায়াবেটিক ম্যানেজমেন্ট করতে হবে, ইনসুলিন রিকোয়ার্ড থাকলে ইনসুলিন দিতে হবে। সার্জারির ক্ষেত্রে কিন্তু আর খুব বেশি কমপ্লিকেশন হলে কিন্তু আমাদের সার্জারিও করতে হবে। এই হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ম্যানেজমেন্ট। আশা করি তোমরা পুরো চ্যাপ্টার, প্রত্যেকটা ডিজিজ বুঝতে পেরেছো। তোমাদের রিকোয়েস্টে আমি এই ক্লাসটা এনেছি, আশা করি তোমাদের এই ক্লাসটা হেল্প হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান।